সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ&জে কলেজ রামনগর ঝিনাইদহ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার ইকবাল, প্রভাষক উচ্চতর গণিত। তোমরা জানো আমরা একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। বর্তমান করোনা পরিস্থিতি দেশে ক্রমান্বয়ে অবনতির দিকে। তোমরা প্রত্যেকে ঘরে থাকবে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। কোনো প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং অবশ্যই হাত স্যানিটাইজ করে নেবে অথবা সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধোবে। আসো আমরা আজ আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় কণিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমি কণিক কি সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দেব। কণিকের বেশ কিছু প্রকারভেদ আছে সে সম্পর্কে ধারণা দেব এবং পরাবৃত্তের সূত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আসুন আমরা দেখি কণিক কি। আমরা যদি এই যে সমতলটা, এই সমতলটার উপরে একটা নির্দিষ্ট সরলরেখা এবং একটা নির্দিষ্ট বিন্দু ধরি এবং একটা চলমান বিন্দু, মনে করো এটা পি, এটা হচ্ছে এস, আর এই নির্দিষ্ট সরলরেখা এম এম ড্যাশ, তাহলে আমরা এখানে তিনটে জিনিসের অবতারণা করলাম। একটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু এবং একটা হচ্ছে চলমান বিন্দু। যদি এই চলমান বিন্দু এমন ভাবে পরিভ্রমণ করে বা এমন ভাবে চলে যে এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট রেখার দূরত্ব, অর্থাৎ এটাকে আমরা এসপি মেনশন করতে পারি, এবং এখান থেকে যদি এর উপর লম্ব টানলে আমরা পিএম লম্ব টানি, তাহলে চলমান বিন্দু থেকে এই নির্দিষ্ট যে সরলরেখা, এই সরলরেখার দূরত্ব আমরা পিএম দ্বারা মেনশন করতে পারি। তাহলে এই দূরত্বের অনুপাত, অর্থাৎ চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু দূরত্ব, চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত সর্বদা যদি একটা ধ্রুবক সংখ্যা হয়, তাহলে এই চলমান বিন্দুর সঞ্চার পথকে আমরা কণিক বলি। তাহলে এই চলমান বিন্দুর সঞ্চার পথকে আমরা কি বলি? কণিক বলি। এইখানে এই যে নির্দিষ্ট যে সরলরেখা, এইটাকে বলা হয় কণিকের নিয়ামক রেখা বা দিকার। এই নির্দিষ্ট যে বিন্দুটা, এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলি কণিকের ফোকাস বা উপকেন্দ্র। এবং এই যে নির্দিষ্ট যে ধ্রুবক রেখা, এই ধ্রুবক রেখা মানে ধ্রুবক সংখ্যা যার অনুপাত আমরা ধ্রুবক ধরলাম, এটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা। কণিকের উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা। এখন আমার এই যে এই কমন জিনিসগুলো, অর্থাৎ কণিকের কি আছে, কণিকের একটা নির্দিষ্ট সরলরেখা আছে যেটাকে আমরা নিয়ামক রেখা বলছি, কণিকের একটা নির্দিষ্ট বিন্দু আছে যেটাকে আমরা ফোকাস বা উপকেন্দ্র বলছি, একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা, এটাকে আমরা উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বলছি। এই কণিকের এই যে উৎকেন্দ্রিকতা, এই উৎকেন্দ্রিকতার মানের উপর নির্ভর করে কণিকটাকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করে থাকি। সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। এই ই এর মানটা যদি 0 হয়, তাহলে কণিক একটি বৃত্ত। এটি সাধারণত বিন্দুবৃত্ত হয়ে থাকে। ই সমান সমান যদি 1 হয়ে থাকে, অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান যদি 1 হয়, তাহলে আমরা এই কণিকটাকে বলি পরাবৃত্ত। ই এর মান যদি 0 থেকে ই এর মান বড় এবং অর্থাৎ 0 থেকে 1 এর ভিতরে সীমাবদ্ধ থাকে, এটাকে আমরা উপবৃত্ত বলি। উপবৃত্ত। আর ই এর মান যদি 1 থেকে বড় হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলি অধিবৃত্ত বা হাইপারবোলা। অধিবৃত্ত। এই যে কণিকের যে 4টে অংশ,
এর ভিতরে এইটা তোমাদের ফার্স্ট পেপার আলোচনা করা আছে, এটা আমি আর তোমাদের আলোচনা করব না। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এইখানে প্রথম আমি তোমাদের পরাবৃত্ত নিয়ে আলোচনা করব, অর্থাৎ যার উৎকেন্দ্রিকতা 1। আসলে আমরা এখন পরাবৃত্তর সংজ্ঞা আমরা নির্ণয় করি এবং সেইখান থেকে পরাবৃত্তের বাদবাকি অপারেটরস গুলো কি কি সেগুলো দেখি। তাহলে আমরা যদি নির্দিষ্ট সরলরেখা, নির্দিষ্ট বিন্দু, এটা আমরা এম ড্যাশ, এটাকে যদি আমরা এস ধরি, তাহলে চলমান বিন্দু যদি পি হয়, এসপি অর্থাৎ এসপি, আর এখান থেকে লম্ব যদি পিএম হয়ে থাকে, পিএম সমান সমান যদি 1 হয়, তাহলে এসপি সমান সমান পিএম। এটাই হচ্ছে পরাবৃত্তের সংজ্ঞা। এটা তোমরা একটু স্পেশালি মনে রাখো, এসপি ইকুয়াল টু পিএম। তাহলে আমরা কি বলতে পারি যে চলমান বিন্দু থেকে নির্দিষ্ট রেখার দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব যদি সর্বদা সমান হয়, তাহলে এই চলমান বিন্দুর সঞ্চার পথকে আমরা পরিখ বলি, পরাবৃত্ত বলি। এই পরাবৃত্তের কতগুলো জিনিস আছে যেগুলো আমরা একটু দেখি। তাহলে আমরা যদি এটাকে পরাবৃত্ত ধরে নিই, চলমান বিন্দুরা যদি আমরা চলমান বিন্দুর সঞ্চার পথটা যদি এমন হয়ে থাকে, তাহলে এটাকে যদি আমরা পরাবৃত্ত বলে থাকি, এটা আমরা যেহেতু সমান দূরত্ব, এখান থেকে আমরা দূরত্বটা সমান দিয়ে থাকি দিই। তাহলে আসো আমরা এখানে কতগুলো জিনিস আছে সেগুলো একটু তোমাদের আলোচনা করে যাই। তাহলে এটা কিন্তু পরাবৃত্তের, যেটা ছিল কণিকের দিকাক্ষ বা নিয়ামক, তাহলে এখন এটা হচ্ছে পরাবৃত্তের দিকাক্ষ বা নিয়ামক। এই যে এস, এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস। এটা হচ্ছে দিকাক্ষ বা নিয়ামক রেখা। এরপরে আসো আমরা এই যে রেখাটা, এই রেখাটা আমরা বলি যে রেখা উপকেন্দ্রগামী, এই রেখাটা কিন্তু উপকেন্দ্র দিয়ে গেছে এবং নিয়ামক রেখার উপরে লম্ব, তাহলে এটাকে বলা হয় অক্ষরেখা। এটা হচ্ছে অক্ষরেখা, অর্থাৎ অক্ষরেখা উপকেন্দ্রগামী হবে এবং দিকাক্ষের উপরে লম্ব হবে। এর পরবর্তী আরেকটা রেখা আছে, এই যে বিন্দু আছে, এই বিন্দুটা যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এটা জেড ডি, এটা হচ্ছে যে শীর্ষবিন্দু বলা হয়, অর্থাৎ পরাবৃত্ত এবং অক্ষরেখার ছেদ বিন্দুকে আমরা শীর্ষবিন্দু বলবো। এটা হচ্ছে শীর্ষবিন্দু। একটা রেখা আমরা এই যে এখানে যেমন এর সমান্তরাল করে যদি উপকেন্দ্রের গামী একটা রেখা থাকে, এই যে রেখা, অর্থাৎ এই রেখাটা হচ্ছে কি এই দিকাক্ষ বা নিয়ামকের সমান্তরাল এবং উপকেন্দ্রগামী, এই রেখাটাকে আমরা বলবো উপকেন্দ্রিক লম্ব রেখা। উপকেন্দ্রিক লম্ব রেখা যদি পরাবৃত্তকে এল এবং এল ড্যাশ বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে এল থেকে এল ড্যাশ বিন্দু, এই দূরত্বটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। অর্থাৎ এল ড্যাশটাকে আমরা কি বলবো? উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য। তো আমরা মোটামুটি এই জায়গা থেকে পরাবৃত্তের কতগুলো জিনিস শিখলাম। সেটা হচ্ছে যে দিকাক্ষ বা নিয়ামক, উপকেন্দ্র বা ফোকাস, অক্ষরেখা, শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বরেখা এবং উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য, এগুলোর সূত্র আমি আজ তোমাদের প্রতিষ্ঠা করে দেখাবো। তার আগে আমি দেখি পরাবৃত্তের সমীকরণ আমি কিভাবে বের করতে পারি। পরাবৃত্তের সমীকরণ আমি ওই পরাবৃত্ত নির্ণয় করছি যার শীর্ষবিন্দু 0 0, অর্থাৎ যে পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0 তার সমীকরণ। শিক্ষার্থীরা
লক্ষ্য করো এটা যদি আমরা এস করি, এটা যদি আমরা pxy ধরে থাকি, আমরা এই পাশে এই তাহলে আমাদের উপস্থিত হবে pxy ধরে থাকি, তাহলে এখান থেকে লম্ব pm, এখান থেকে এটা হচ্ছে sp, এটি a যেটাকে আমরা 0 0 ধরছি, মূলবিন্দু ধরছি। যদি তাই থাকে তাহলে খেয়াল করো এটা আমাদের x অক্ষ, এটা আমাদের x অক্ষ এবং এইটা হচ্ছে y অক্ষ। এখন আমরা এই শীর্ষবিন্দু থেকে এই s এর দূরত্ব এবং শীর্ষবিন্দু থেকে এই রেখার দূরত্ব অর্থাৎ az এই মাপটা কিন্তু আমাদের এই দৈর্ঘ্যটা কিন্তু আমাদের সমান হবে। এটা আমরা a ধরে নিই, অর্থাৎ az সমান সমান আমরা a ধরি, এটাকে আমরা a ধরে নিলাম, এইটা a, এই পাশেরটাও a। এখন এইখান থেকে আমরা p থেকে এর উপরে আরেকটা লম্ব টানি, pn লম্ব টানি। এখন আমরা নির্দ্বিধায় বলতে পারি an যেহেতু এটা মূল বিন্দু, যার কারণে এইটা যদি pxy বিন্দু হয়ে থাকে এখান থেকে এই পর্যন্ত এই মাপটা হচ্ছে আমার x বা ভুজ x। তাহলে আমরা পরাবৃত্তের সংজ্ঞায় আমি তোমাদের এর আগে দেখিয়েছি, পরাবৃত্তের সংজ্ঞা হচ্ছে sp = pm। pm যেহেতু এইটা p বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব টানা হয়েছে এবং এইখান থেকে এর উপর লম্ব টানা হয়েছে, তাহলে অবশ্যই PMZN এটা একটা আয়তক্ষেত্রে পরিণত হয়েছে। তাহলে আমরা এখন এই PM এর পরিবর্তে এই ZN লিখতে পারি। ZN টাকে আমি দুটো অংশে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে AN যেটার মান আমাদের x দেওয়া আছে অর্থাৎ AN, আর একটা অংশ হচ্ছে AZ প্লাস AZ যেটার মান হচ্ছে a ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা এইখান থেকে একে x আর একে a দিয়ে দিলাম। এখন যদি একে মূলবিন্দু হয়ে থাকে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য যদি a হয়, তাহলে তুমি খেয়াল করো এই যে s বিন্দুর স্থানাঙ্ক হবে a0, অর্থাৎ আমরা এইখানে s বিন্দুর স্থানাঙ্ক পেলাম a0। তাহলে এটা আমরা sp টেনে নিয়ে আসি, sp অর্থাৎ p বিন্দু হচ্ছে xy, s বিন্দু হচ্ছে a0। তাহলে অবশ্যই আমরা এই দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা প্রয়োগ করে এই পরিমাপটা দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে কি আসছে y - 0 x + 2। এখন আমরা উভয় পাশে বর্গ করে দিই যাতে রুটমানটা উঠে যায়। এখন আমরা এটা যদি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে দিই তাহলে x², এটা আমরা হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে দিই, তাহলে এখানে আমরা x² উভয় পাশ থেকে উঠে যাচ্ছে, a² উঠে যাচ্ছে, থাকছে y², আর a2ax এই পাশেতে হয়ে যাবে 4ax। এইটাই কিন্তু পরাবৃত্তের একটা আদর্শ সমীকরণ যেটা আমরা সূত্রের ভিতরে প্রয়োগ করব এবং এর থেকে আমরা সূত্রগুলো প্রতিষ্ঠা করব। তাহলে শিক্ষার্থীরা আমরা খেয়াল করলাম যে যদি পরাবৃত্তটা x অক্ষ দিকে মুখ করা থাকে তাহলে এর ফরম্যাটটা অর্থাৎ আদর্শ সমীকরণ দাঁড়াচ্ছে y² = 4x। আমরা যদি একইভাবে এটাকে এইভাবে না দেখিয়ে যদি আমরা পরাবৃত্তটাকে এক অক্ষ বরাবর দেখাই অর্থাৎ অক্ষ দেখাই, তাহলে এটা একইভাবে আমরা আশা করি তোমরা করে নিতে পারবে। যেহেতু এটা চেষ্টা করছি অবশ্যই এখন তোমরা এটা পারবে, আমি ছোটাই দিলাম কেমন হবে। এবং এই শীর্ষবিন্দু কিন্তু এটা অবশ্যই 0 0, এবং এই ক্ষেত্রে এটা আমাকে এটা অক্ষ ধরে আমরা যদি এর উপর pxy নিয়ে ঠিক সেম প্রসেসে যদি যাই তাহলে অবশ্যই এর একটা সূত্র প্রতিষ্ঠা হবে y² = 4ay। তাহলে আমরা দুইটা
আদর্শ সমীকরণ এখানে পেয়ে গেলাম বা প্রমিত সমীকরণ পেয়ে গেলাম পরাবৃত্তের। সেটা হচ্ছে একটা y স্কয়ার সমান সমান ax আর একটা হচ্ছে x স্কয়ার সমান সমান 4ay। আসো আমরা এখন এই দুইটার সমীকরণের আর কিছু ভিন্ন সমস্যা আছে, যেমন x স্কয়ার সমান সমান -4ay যদি হয়ে থাকে তাহলে তার চিত্রটা কেমন হয় আমি সেটা জাস্ট তোমাদের একটু দেখাবো। এটা যদি মাইনাস হয়ে থাকে তাহলে এর চিত্রটা কেমন হয় সেটা দেখাচ্ছি। তাহলে পরাবৃত্তের আমি চারটে রূপ আপাতত আমি তোমাদের লিখে দিচ্ছি, যদি সম্ভব হয় তোমরা খাতায় এগুলো লিখে দিতে পারো, তাহলে অঙ্কের ভিত্তিতে হবে। আসলে আমরা প্রথমে যে প্রথমটা প্রতিষ্ঠা করেছি, যে সূত্রটা আমি তোমাদের প্রমাণ করে দেখালাম, সেটা হচ্ছে যদি পরাবৃত্তটা এক্স অক্ষ বেজে যদি প্রতিসম হয়ে থাকে তাহলে এটাকে আমরা y স্কয়ার সমান সমান 4ax এমন পেয়ে যাচ্ছে। অর্থাৎ এমন হইলে পরাবৃত্তের ফিগারটা হবে এমন। আর যদি এতে ঋণাত্মক, এটা ধনাত্মক দিকে প্রতিসম আছে, এটা ঋণাত্মক দিকে হয়ে থাকে তাহলে এইটা হবে y স্কয়ার সমান সমান মাইনাস 4ax। এটা হচ্ছে দুইটা রূপ। আরেকটা আমরা দেখলাম যে যদি y অক্ষ দিকে প্রতিসম থাকে তাহলে এইটাকে আমরা পেলাম x স্কয়ার সমান সমান 4ay। আর যদি এটা ঋণাত্মক দিকে হয়ে থাকে, y এর ক্ষেত্রে ঋণাত্মক দিকে হয়ে থাকে, তাহলে এটা দাঁড়াচ্ছে x স্কয়ার সমান সমান -4ay। তো এই চারটে ফিগার তোমরা চিত্র তোমরা মনে রাখো, এগুলো আমাদের সূত্র প্রয়োগের ক্ষেত্রে বেশ সহায়ক হবে। আসো আমরা এবার পরাবৃত্তের সূত্র প্রতিষ্ঠা করি। আমি দুইটা চিত্র এঁকে তোমাদের সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা এইখান থেকে লিখে নাও। আমি প্রথমে একটা চিত্র এইটার সূত্র প্রতিষ্ঠা দেব তোমাদের। তাহলে এইটা এটা এস, এটা শীর্ষবিন্দু, এটাকে আমরা মূল বিন্দু ধরেছিলাম, এটা 0 0। এখান থেকে এটির মাপ কে ধরা ছিল, এটা কি, তাহলে এম ড্যাশ। আমি প্রথমেই একটা ছকের মাধ্যমে তোমাদের লিখে দিই। ছকের মাধ্যমে লিখতে y স্কয়ার সমান সমান 4ax 4ay। তাহলে প্রথমে আমরা দেখলাম আরেকটা চিত্র ছিল আমার কেমন, এস এল এল ড্যাশ, এটা আমরা এল এল ড্যাশ, এই শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এইটাকে আমরা কিন্তু x মূল বিন্দু ধরছিলাম, এটাও মূল বিন্দু, তার মানে আমরা উভয় ক্ষেত্রে শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এক নাম্বার সূত্র, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা 0 0, এটাও 0 0। এই মাপটা, এটা যদি মূল বিন্দু হয়ে থাকে, এই মাপটা a এবং এটা যদি হয় তাহলে s এর স্থানাঙ্ক হবে, এটা y অক্ষে থাকার কারণ 0 a। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, এখান থেকে এইটুকুর মূল বিন্দু থেকে এইটুকুর মাপ যদি a হয়ে থাকে এটা হবে a0। তার মানে আমরা উপকেন্দ্র y স্কয়ারের ক্ষেত্রে পেলাম a0 আর এইটাই পাচ্ছি আমরা 0 a। তাহলে আমরা দুই নাম্বার সূত্র প্রতিষ্ঠা করছি, এটা হচ্ছে ও কেন্দ্রের স্থানাঙ্ক a0, এটা পেলাম আমরা 0 a। মূলবিন্দু থেকে খেয়াল করো, নিয়ামক রেখা এখান থেকে এই পরিমাণ
ঋণাত্মকের দিকে এই রেখাটা সমীকরণ হবে x = মাইনাস, এবং এই রেখা অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেহেতু এখান থেকে a একক দূরে, তাহলে এইটা হবে x = a। তাহলে একই কায়দায় আমরা যদি y কে পাই, এটা হবে y = মাইনাস y = a, আর এটা হচ্ছে y = মাইনাস a। তাহলে আমরা দুইটা করে সূত্র পাচ্ছি। এক নম্বরে নিয়ামক রেখা, 3 নাম্বার সূত্র পাচ্ছি নিয়ামকের সমীকরণ। এটা x = মাইনাস a, এটা y = মাইনাস a, এই যে y = মাইনাস a, এটা আমরা y = মাইনাস a। আরেকটা সূত্র পেলাম উপকেন্দ্রিক লম্ব রেখা, উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ। এটা পেয়ে যাচ্ছে আমরা x = a, y = a। এরপর আমরা পেয়ে যাচ্ছি অক্ষরেখার সমীকরণ। এটা ছিল অক্ষরেখা, যেটা x অক্ষ, অর্থাৎ 5 নাম্বার আমরা পাচ্ছি অক্ষরেখার সমীকরণ। অক্ষ যেহেতু এটা x অক্ষ হচ্ছে, তাই y = 0, আর এটা x y অক্ষ হচ্ছে, তাই x = 0। এরপর আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য প্রয়োগ করব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমরা যদি এইখান থেকে এইটা এর উপরে একটা মাপটা নিই pm, তাহলে এই মাপটা হবে এই মাপের সমান। এই মাপটা দেখো 2, তাহলে এইটাও হবে আমার 2। আর এই যে তোমরা জানো যে পরাবৃত্তের যে কোনো এই এর উপর বিন্দু থেকে কি দূরত্ব, অর্থাৎ ls আর ln সমান হবে। তাহলে এইটা যদি 2a হয়ে থাকে, এইটুকু 2a ধরা ধরুন, যদি এইটুকু 2a হয়ে থাকে, তাহলে এইটুকুর মাপ আমার হবে 2a। এইটুকু যদি 2a হয়ে থাকে, এর অপোজিট দিকে এইটুকুর মাপ হবে 2a। তাই টোটাল এই যে ln ড্যাশ, এই 2a এবং 2a আমরা 4 পেয়ে যাচ্ছি। অর্থাৎ 6 নম্বরে আমরা সূত্র পাচ্ছি উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য 4a, এটাও 4a। মোটামুটি আমরা কণিক কি সে সম্পর্কে একটা ধারণা দিলাম তোমাদের। আজ আমি পরাবৃত্তর সূত্র প্রতিষ্ঠা করলাম, পরাবৃত্তের আদর্শ সমীকরণ কিভাবে আসে সেগুলো তোমাদের দেখালাম। এই সূত্রগুলো আমরা আগামীতে মানে সমস্যার ভিতরে কিভাবে প্রয়োগ করা লাগে সেগুলো আমি তোমাদের দেখাবো। আজ এ পর্যন্তই। সবাই এই করোনাকালীন সময়ে অবশ্যই সাবধানে থাকবে, বাড়ির সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজ এখানে।